সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। দয়া করুন, আমার স্বামীর সৎকারের জন্য আমাকে কিছু কাঠ দিন, দয়া করুন, দিন না। আমাদের মহারাজ ধননন্দ শ্মশান ঘাটের কাঠের ওপরও কর বসিয়ে দিয়েছে। যতক্ষণ না তুমি কর দিচ্ছ তুমি পোড়াবার কাঠ পাবে না। আমাকে আপনি দয়া করুন। একথা বলা হয় যে সবকিছুই নিয়তির হাতে, এমনকি যে কোনো বড় পরিবর্তনও পূর্ব নির্ধারিত হয়ে থাকে। সেই অবস্থায় আমায় প্রাণপণে প্রতীক্ষা করতে হচ্ছিল সেই মুহূর্তের, যখন অখণ্ড ভারতের স্বপ্ন দেখতে চাওয়া আচার্যের নিজের প্রত্যাশিত শিষ্যের সঙ্গে দেখা হলো। হিরে জহুরির হাতে পড়ল, ফলস্বরূপ এমন এক অস্ত্র তৈরি হলো যা আমার ভবিষ্যৎকে সামাল দেবে। এটা কি? এটা এটা সেই গয়না আমার গোলাম, যেটা সারা জীবন তোর পায়ে আটকানো থাকবে আর তোকে এটা মনে করাতে থাকবে যে আমি তোকে 15 মুদ্রা দিয়ে কিনেছি। চল পা বাড়া। चल तमेव तमेव बन्धुज सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव माता पिता तमेव तमेव बन्धुज सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव माता पिता तमेव तमेव बन्धुज सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव माता पिता तमेव तमेव बन्धुज सखा तमेव। আমি ওই ঐতিহাসিক মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম, যখন গুরু চাণক্য আর চন্দ্রগুপ্তের দেখা হলো। কেননা আমার আসন্ন ইতিহাস তৈরি হতে যাচ্ছিল, কিন্তু সেই সময় তখনও আসেনি। আমার শেকল দিয়ে কেন বেঁধেছেন? যাতে তুই এখান থেকে পালাতে না পারিস। যদি তুই এখান থেকে পালিয়ে যাস তাহলে আমার 15 মুদ্রার কি হবে? যদি পালাতেই চাইতাম তাহলে এখানে নিজের ইচ্ছে আসতাম না। কান খুলে শুনে রে সবাই, কেউ এই নতুন গোলামের সাথে কথা বলবি না। যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে একে তো আমি দেখেই নেব, আর তার বদলে তোদেরকে আমি এমন শাস্তি দেব সবার মায়ের কথা মনে পড়ে যাবে।
তার জন্য তোদের সবার ভালো এটাতেই যে এখান থেকে যেন পালাতে না পারে, বুঝলি? দামিনী, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তুই? খেতে দে আমার এই গোলামদের, চল। এটাই খাবার? শুধু একটা রুটি? তা না হলে কি তোকে মন্ডা মিঠাই খাওয়াবো? হ্যাঁ, আরে এখানে লোক না খেতে পেরে মরে যাচ্ছে। দেখতে চাস এই রুটির মর্ম? দেখতে চাস? এখনই দেখাচ্ছি। এই, কার চাই এই রুটি? আয় এসে নিয়ে নে 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 নে, এই তো নে, ধর ধর, এই তো রুটি চাই। দেখলি দেখলি এখানে কি মর্ম একটা রুটির। আরে এরকম চোখ বড় বড় করে কি দেখছিস আমার দিকে? গরম দেখাচ্ছিস? সাবধান, কেউ এর সাথে কথা বলবি না। তোরা সবাই চুপচাপ নিজের খাবার খেয়ে শুয়ে পড়। সকালে সবাইকে কাজে বেরোতে হবে। চল ধামিনী। নাম কি তোর? দাস। এ বিরজু, শুনিসনি মালিক কি বলেছে? কেউ যাতে এই নতুন দাসীর সাথে কথা না বলে। তাহলে কেন কথা বলছিস ওর সাথে? আমার নাম চন্দ্রগুপ্ত। এই নে বিরজু। চান্দু, 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 আয় বাবা, আয় আগে খেয়ে নে, তাড়াতাড়ি আয়। আরে আয়। মা, আমি এখন খেলছি, আমি পরে খেয়ে নেব। এই ছেলেটা না একটা কথা শোনে না। চান্দু, এদিকে আয়, নে আগে মুখে নে। চান্দু, 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 তোর খিদে পেয়েছিল না? খিদে পেয়েছিল তো? নে ধর, নে মুখে নে।
मैं जब भी देखूंगा चंद्रमा तेरी लोरियां याद आए चंदू जब सो नहीं पाऊंगा मैं माँ तू ही मार्गदर्शक है सहारा भी तू भगवान हो नहीं सकता हर समय यहाँ इसलिए उसने बनाया तुझको माँ আচার্য, দেশের হবু সম্রাট যদি মগধেই থাকে তাহলে এতদিন কি লুকিয়ে থাকতো? চারিদিকে ধননন্দের কুকর্ম দেখে কিছুই কি উনি করতেন না? না না আচার্য, আমি বলতে চাইছি যে মগধের হবু সম্রাটের বর্ণনা আপনি আমার কাছে এমনভাবে দিলেন, যদি এমন কেউ এখানে থাকতো তাহলে তো এখানে জনগণ জানতে পারতো সবটা। সন্ত্রস্ত মানুষ দুঃখের সঙ্গে লড়বে নাকি নিজেদের জন্য একজন সম্রাটকে গড়ে তুলবে, এর মধ্যে জনতার কোনো দোষ নেই। তাদের কল্যাণের কথা তো আমাদের ভাবতে হবে। কিন্তু এটাই সত্যি যে কোনো সমাজের পরিবর্তন বাইরে থেকে হয় না। সকাল সেখানেই হবে যেখানে রাত হবে। মগধের ভাবী সম্রাট মগধেই আছে। হতে পারে যে সে নিজের ক্ষমতা সম্পর্কে অজ্ঞাত, কিন্তু আছে সে মগধেই। সম্রাট থাকে না, তাকে তৈরি করতে হয়। অখণ্ড ভারত তৈরির জন্য প্রথমে তার স্বপ্ন দেখানোটা জরুরি। আর কিন্তু এইসব তো যখন ওনাকে পাবেন তখনই তো করবেন। আর ওনাকে খুঁজবো কি করে? হে সূর্যদেব, হে অন্ধকার মোচনকারী প্রত্যক্ষ দেবতা, আমার দেশের প্রয়োজন মেটান, আমার মনের ভ্রম মেটান। যে প্রজা কল্যাণ কার্যে যোগ্য জনপদগুলিকে একত্র করে যে ইতিহাস গড়বে, মগধে বসেই যে বিস্তারিত দেখতে পাবে, আমাকে তার সন্ধান দিন। সকলের কল্যাণ হোক। ওম সূর্যায় নমঃ। এখানে তুই মায়ের কোলে শুয়ে নেই, বুঝলি? সময় মতো ওঠার অভ্যেস করে নে গোলাম। আমার নাম চন্দ্রগুপ্ত। এখানে তুই শুধুমাত্র আমার গোলাম, বুঝলি? আর এখন এটাই তোর পরিচয়। হ্যাঁ,
গোলাম। মালিকের 2-4টে লাথি খেলে সব নাম একেবারে ভুলে যাবি। মাথায় ঢুকেছে? মা, আরে কি করছিস? নে, ঠিক আছে? মা, আমায় সবাই চন্দ্রগুপ্ত কেন বলে? কারণ এটাই তো তোর নাম। মা, এই নামটা আবার কি? আরে মানুষের জীবনে তার নামটাই তো সব কিছু রে বাবা। তুই চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। দেখ, যখন দিনে আলো থাকে আর কোথাও অন্ধকার থাকে না, তখন তো আর আমাদের আলোর দরকার পড়ে না। আর তখন দেখা যায় না চন্দ্রকে। আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, গুপ্ত। কিন্তু যখন চারিদিকে ঘন অন্ধকার আর আমাদের সবার আলোর দরকার পড়ে, তখন দেখতে পাই চন্দ্রকে। তাই তুই চন্দ্রগুপ্ত, বুঝলি? শোনা আমার, তুই অন্ধকার আর প্রয়োজনে সবাইকে পথ দেখাবি, আর এটাই তোর পরিচয়। আর এটা তুই কখনো ভুলিস না, বুঝলি? শোনা আমার, তুই অন্ধকার আর প্রয়োজনে সবাইকে পথ দেখাবি, আর এটাই তোর পরিচয়। আর এটা তুই কখনো ভুলিস না, বুঝলি? আমার নাম চন্দ্রগুপ্ত, আর আমি আমার নাম কখনো ভুলবো না। নিজের প্রতিজ্ঞা করার পর এবার চাণক্য প্রতি মুহূর্তেই এমন এক যোদ্ধাকে খুঁজছিলেন যার উপর তিনি অখণ্ড ভারতের নির্মাণ কার্যকে সঁপে দিতে পারেন। চাণক্য এগিয়ে চললেন মগধে ঘটতে চলা শক্তি প্রদর্শনের দিকে। বসন্তোৎসবে শক্তি পরীক্ষা প্রদর্শনের ঐতিহ্য ছিল আগে। আখড়ায় সবচেয়ে শক্তিশালী পুরুষকে নির্বাচন করার প্রতিযোগিতা। দেখি ধননন্দ জ্ঞান সভার মতোই এটাকেও বন্ধ করে দিয়েছে, নাকি এখনো চলছে এই প্রথা। এখানে এক সময় জ্ঞানের সম্মান ছিল, এখন তা শেষ হয়ে গেছে। এখন রাজার কাছে কেবল শক্তিই হলো সম্মানের, কিন্তু বুদ্ধি শক্তির থেকে বড়। এটা ধননন্দ কি বুঝবে? ও তো ফুর্তি আর শক্তিকেই তত্ত্ব বলে মনে করে, কিন্তু জয় সর্বদা বুদ্ধির হয়, এটাই সত্য।
আমি হয়তো পেয়ে যেতে পারি এমন কোনো বীরকে যার বুদ্ধি আছে, শক্তি আছে, আর যে হাসতে হাসতে দেশের জন্য প্রাণও দিতে পারে। এমন একজনকে যদি পেয়ে যাই, যাকে দিয়ে পরিবর্তন ঘটাতে পারি আমি, নিজের এই শিখা আবার বাঁধতে পারি আমি। জল 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 বিরজু, জল বিরজু, কি হয়েছে? জল জল হ্যাঁ, যা, চুপচাপ যে যার নিজের কাজ কর। এত তাড়াতাড়ি কেউ জল পাবি না। বিরজু ওখানে জলের তেষ্টায় অজ্ঞান হয়ে গেছে। ও জল না পেলে যে মরে যাবে। তো মরে যাবে তো মরতে দে ওকে। ওকে কেনার জন্য যত টাকা খরচা করেছিলাম না আমি, সেই সমস্ত টাকা আমার ওসুল হয়ে গেছে। এখন তো এমনিতেও বেকার বেকার আমার অন্ন ধ্বংস করছো। চল কাজ কর নিজের। জল জল। আর তোরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? চল নিজেদের কাজ কর। জল জল। কোথায় যাচ্ছিস তুই? বিরজুকে জল খাওয়াতে যাচ্ছি। কি? কালকের বাচ্চা, তোর এত সাহস? গোলাম হয়ে মালিকের মুখে তর্ক করছিস? আমার সামনে তুই ওকে সাহায্য করবি? যদি আর এক পাও আগে বাড়াস তাহলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। তুমি এমনটা করবে না, কারণ আমি জানি যে আমার উপর খরচ করা মূল্য এখনো উসুল করতে পারোনি। আর আমি এটাও জানি যে আমাকে মেরে তুমি তোমার 15 মুদ্রা এইভাবে নষ্ট করবে না। নিয়ে বিরজু, জল খা, জল নিয়ে এসছি। তুমি কাজ চাও না আমাদের থেকে? তাহলে সবাইকে ভরপেট খেতে দাও। দাসীরাও তো মানুষ নাকি? আর পেট ভর্তি থাকলে কাজও ভালো হবে।
তাহলে তোর এদের সবার খিদের জন্য চিন্তা না? চল, এদের সবার জন্যে আমি তোর সাথে একটা খেলা খেলবো। একবার দেখি তো তোর মধ্যে কত সাহস। খেলাটা হচ্ছে এটাই, যদি তুই শর্ত জিতে যাস তাহলে সবাই সারা জীবন পাবে ভর পেট খাওয়ার, আর সপ্তাহে একদিন ছুটিও। কিন্তু যদি তুই শর্তটা হেরে যাস তাহলে মনে রাখিস সবাই পাবে সারা জীবন ধরে শুধু অর্ধেক রুটি, ব্যাস। বল, রাজি আছিস? রাজি। শর্ত কি? মগধের নাগরিকবৃন্দ এবং উপস্থিত দেশি বিদেশি অতিথিগণ, আপনারা সবাই জানেন বসন্ত উৎসব উপলক্ষে ঘটতে চলা এই মগধ বীর প্রতিযোগিতা এবং তার নিয়মগুলি। কিন্তু যা এই প্রথমবার ঘটতে চলেছে তার নিয়মগুলো বলে দিচ্ছি। মুক্ত যুদ্ধ। যা আরম্ভ হবার পর থেকে ততক্ষণ শেষ হবে না যতক্ষণ কোনো একজন আর হ্যাঁ, মগধের বীরদের কোন রকম অস্ত্রেই অনীহা নেই। শেষ পর্যন্ত বিজয়ীকে মহারাজ ধননন্দ সহস্র স্বর্ণ মুদ্রা দেবেন। মহারাজ, মহারাজ। ত্রিগদা। আচার্য, কোন যোদ্ধা জিতবে? যে উত্তেজনায় বুদ্ধি হারায় সে কখনো জিততে পারবে না।
আচার্য, একেই বলে যোদ্ধা। মনে হচ্ছে এই জিতবে। কেবল শারীরিক শক্তি যুদ্ধের জন্য যথেষ্ট নয়। আমার মনে হচ্ছে এই জিতবে। আচার্য, এ কতটা দুর্বল। আচার্য, ওকে দেখুন একবার। ও তো ভীষণ হৃষ্টপুষ্ট। আমার মনে হচ্ছে ওই জিতবে। না ভদ্রভট্ট, এই জিতবে, কারণ এ বুদ্ধি দিয়ে লড়াই করে। আচার্য, আপনি যা বললেন সেটাই হলো। এই লোকটাই হলো আসল বুদ্ধিমান। এই কি হবে মগধের হবু সম্রাট? আজকের প্রতিযোগিতায় 7 জন বীরকে ধরাশায়ী করবার পর মগধ বীর উপাধি পাওয়ার পাত্র অন্তিম বিজয়ী যোদ্ধা আপনাদের সামনে রয়েছে। মহারাজ, এই বীর নির্ভীক, নিরঙ্কুশ, এ রাজাকেও ভয় পায় না। নিজস্ব সত্তার বিরুদ্ধে কিছু করতে রাজি নয়। অর্থাৎ এ কি হতে পারে মগধের হবু সম্রাট? জানি না কে হতে পারে মগধের হবু সম্রাট। এটা খুব বড় সিদ্ধান্ত বৎস।
আর বড় সিদ্ধান্ত মন থেকে নয়, বুদ্ধি দিয়ে নিতে হয়। ও আমাদের মালিক, আর আমরা সবাই জানি যে ও কতটা নির্দয়। এখনো পর্যন্ত হারেনিও, কিন্তু পরীক্ষা নাম নিবি না আমার। আমি জানি আমি দাস, আর সারা জীবন দাসই থাকবো। আর এ কালকে নতুন দাস, আর ওর জন্যই আমাদের সারা জীবন আট পেট খেয়ে থাকতে হবে। দেখে নিস তোরা। হতে পারে ও শর্ত জিতেও গেল। আজ পর্যন্ত এমন কখনো হয়েছে? আজ পর্যন্ত শিকারী আমাদের জন্য ভালো কিছু করেছে? আজ পর্যন্ত মালিক কখনো দাসের কাছে হেরেছে? হতে পারে, যেটা আজ পর্যন্ত হয়নি সেটা এখন হবে। আজ পর্যন্ত এটাও হয়নি যে কোনো দাস মালিকের চোখে চোখ রেখে কথা বলেছে। নতুন দাস সেটা করেছে। আজ পর্যন্ত তো এটাও হয়নি যে কোনো দাস জল তেষ্টায় মরে যাচ্ছে আর ওকে কেউ জল এনে খাওয়াচ্ছে। নতুন দাস সেটাও করেছে। মালিকের তীর দেখে ভয় না পেয়ে আমাকে জল খাওয়ালো, আমার জীবন বাঁচালো। এত কিছু যখন প্রথম হয়েছে, হতে পারে ওই শর্ত জিতেও গেল, আর আমরা সারা জীবন পেট ভরে খেতেও পারবো। নতুন দাস, আমার মন বলছে যে তুমি এই শর্ত জিতে যাবে। আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, আমি অন্তর থেকে ভালোবাসি তোমায়। কিন্তু প্রিয়, আমাদের আর তোমাদের বংশের মধ্যে তো বহু বছর ধরে শত্রুতা চলে আসছে। সেই জন্যই তো আমার এই প্রেমের আনন্দ আরো বেশি হয়ে যাবে প্রিয়ে। তেরকেট ধা ধেতে। কিন্তু আমার খুব ভয় লাগছে প্রিয়তম। সম্রাট, সম্রাট, আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা গোপন বার্তা দেব আমি। গোপনীয়? আমার চারিপাশে গোপিনী আর গোপিনী। তাহলে বলো, তোমার গোপনীয় কথা বলো। তেরকেট ধা ধিন্না। মহারাজ, বিষয়টা খুবই আশঙ্কার। তাহলে গম্ভীর সুরেই বলে ফেলো। ধা তেরকেট ধিন ধিন ধা ধা। আমি গুপ্তচরদের কাছ থেকে জানতে পেরেছি যে আচার্য চাণক্য যোদ্ধার খোঁজে রয়েছেন। ওই ব্রাহ্মণ, ও কি করবে যোদ্ধার খোঁজ করে? যজ্ঞের উপবিদ পড়াবে চুল খুলে? মহারাজ, ওনাকে হালকা ভাবে নেবেন না। তক্ষশিলায় সবাই ওনাকে বিদ্রোহী আচার্য বলে থাকে। হ্যাঁ, কিন্তু আমি ওকে বাজে আচার্য বলবো। না 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 না, আমি ওকে নোংরা আচার্য বলবো। হ্যাঁ সখী, দেখলে না আমাদের মনোরঞ্জনে দেশ বিদেশের কত কি বিষ ঢেলে দিল। আর এই রাক্ষস ওকে থামাচ্ছেও না। হ্যাঁ, কিরকম রাক্ষস গো তুমি? কিছু করছো না কেন? একজন দরিদ্র ব্রাহ্মণকেও আটকাতে পারছো না? তাহলে কি পরিকল্পনা তোমার? গুপ্তচরদের অভিযোগ একত্রিত করে ওনার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ, এবং তারপর
মৃত্যুদণ্ড, ফাঁসিতে ঝোলাবে ওকে। কি সুন্দর লাগবে তখন। লাল লাল টকটকে জিভ। तिरकट धा। আমাকে সম্রাট ধননন্দ পাঠিয়েছে মগধবীর। সম্রাটের অধীনে কাজ করতে রাজি তুমি? দেখুন আচার্য, আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই, আমি কিন্তু কারোর আদেশ মেনে কাজ করি না, এমনকি আমি সম্রাটের আদেশ পর্যন্ত শুনি না। বাহ, মন খুশি করে দিলে তুমি। যদি মগধের মানুষদের জন্য কিছু করতে হয় তো? আমি শুধুমাত্র স্বর্ণ মুদ্রার জন্য কাজ করি। অর্থাৎ? মানেটা পরিষ্কার, অর্থই আমার ধর্ম, অর্থই আমার লক্ষ্য। বলুন কি করাতে চান আপনি? আরে ব্রাহ্মণ মহারাজ, কোথায় যাচ্ছেন? বুঝতে খুব বড় ভুল হয়েছে আমার। তুমি সে নও যার জন্য আমি এখানে এসেছিলাম। অর্থের কথা শুনে পালিয়ে যাচ্ছেন আপনি। পালাতেই তো শেখেনি এই ব্রাহ্মণ। আর যাকে আমি খুঁজছি তার এই ধনের বদলে সেই অমূল্য ধনের ইচ্ছে থাকা উচিত। অমূল্য ধন? আত্মসম্মান, দেশপ্রেম, রাষ্ট্রপ্রেম। এসব কি? এটাই তো মগধের দুর্ভাগ্য। অদ্ভুত ব্রাহ্মণ তো আপনি। আচার্য, ওই তুমি বলুন। ক্ষমা করো আমাকে। আচার্য, আপনি সবকিছু আগে থেকে কিভাবে জানতে পেরে যান আচার্য? যাওয়া যাক। হ্যাঁ। আয় 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 লেখা আয়। আপনি বলেননি তো
ওই নতুন দাসের শর্তের ব্যাপারে? এমন শর্ত দেব যেটা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। নে, তার মানে? তুই শুধু দেখতে থাক কিভাবে হারবে ও। না তো কোনোদিন বাকি গোলামদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে, আর না তো কোনোদিন আমার সামনে মুখ তুলে কথা বলতে পারবে। আমার গোলাম কুকুর আমার কাছে, লেলিয়ে দেবো এই কুকুরদের সাথে ওই কুকুরের। বলা হয় যে সবকিছুই নিয়তির হাতে, এমনকি যে কোনো বড় পরিবর্তনও পূর্ব নির্ধারিত থাকে। নিয়তি সবকিছুর জন্য আগে থেকেই দেশকাল নির্ণয় করে, কেননা বিশেষ মুহূর্তই ইতিহাস হয়ে ওঠে। আর সেই বিশেষ মুহূর্ত এসে গিয়েছিল, যা কেবল চন্দ্রগুপ্ত এবং চাণক্যকে বিশিষ্ট বানিয়ে ইতিহাসযোগ্য করে তুলেছিল নয়, আমার ইতিহাসও পাল্টাতে চলেছিল।